ডিসেম্বর আসতে আসতে অনেক কিছু এই দেশে ঘটবে যা আমরা কল্পনাও করতে পারবো না। যেমন এই মুহূর্তে রয়েক প্রধান আসবে, আমরা কেউ কল্পনাই করি নাই। আসবেন তিনি, কিন্তু এই মুহূর্তে আসবেন আমরা বুঝতে পারি নাই। যেভাবে ভারতের সাথে বিএনপির সরকার এবং তার যে চেলা চামুন্ডা রয়েছে, তারা সারাদিনই স্লোগান দেয় যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। কিন্তু আমরা দেখতে পেলাম যে দিল্লি ছাড়া তারা এক কদম চলতে পারে না। বাংলাদেশের ইন্ডিয়ান বাইকে বসে ইন্ডিয়ান ডিজেল নিয়ে দেখবেন যে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতেছে, এবং এটা বাংলাদেশের পুরনো স্বভাব, এটা থাকতেই হবে। কারণ বাংলাদেশের মৌলবাদীদের যে 4টা চিহ্নের কথা হায়দার আকবর খান রনু বলে গিয়েছিলেন, তার একটি হচ্ছে ভারত বিদ্বেষ। এখানে থাকতেই হবে, না থাকা ছাড়া কোনো উপায় নাই, এটা তাদের স্বভাব। কিন্তু রাষ্ট্রনীতি আলাদা জিনিস। রাষ্ট্র চালাতে গেলে আপনাকে অনেক কিছু মেনে চলতে হয়। জাতীয় এবং আন্তর্জাতিক অনেক নিয়ম কানুন হিসেব নিকেশ মিল করেই রাজনীতিতে টিকে থাকতে হয়, তাছাড়া ক্ষমতায় থাকা যায় না। তার জন্যই তো আমরা কখনো দেখি বাংলাদেশ আওয়ামী লীগ হেফাজতকে ডাকে, কখনো আবার দেখি বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি আবার হেফাজতকে ডাকে। সব জায়গাতে এরকম ছিল, আছে এবং থাকবে। তবে আমার মনে হয় যে দ্রুততর বৈঠকের কথা বললেন, বাংলাদেশের রাজনীতির পরিবর্তনের পূর্বাভাস। সেটা কি হবে হয়তো আমরা অর্ধেক অনুমান করতে পারবো বা কিছু অনুমান করতে পারবো, কিন্তু অধিকাংশই আমরা ঘটে যাওয়ার আগ পর্যন্ত অনুমান করতে পারবো না। তার আগে আপনারা জানেন যে ফ্রড মাজার নামের যে একজন বদমাইশ আছে, বাম বদমাইশ, সাবেক বাম, সাবেক জাসদি, মানে কোন দল সে করে নাই তা জানি না, সব দলই, শুধু আওয়ামী লীগ ছাড়া সব দলই সে করেছে মোটামুটি, মাসাল্লাহ। তিনি আবার হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। আমরা পুরনো প্রবাদ একটা শুনেছি যে যখন কোনো জাহাজ ডুবতে থাকে তখন সেখান থেকে তেলাপোকারা নাকি, তেলাপোকা, ইন্দুর, বান্দর এগুলাকে পালায়। কিন্তু এবার আমরা দেখলাম ইন্দুর বান্দর না, সরাসরি ভাল্লুকই পালানো শুরু করেছে। মানে ফ্রড মাজার নিজেই এখন পারে না তো বলে ফেলে যে কোনো কিছুই আমি জানি না, সব কিছু জানে ইউনুস, আর জানে আমার ভাবির পোলারা। এখন দেখেন সামনে কি কি ঘটে, আমরা অপেক্ষায় থাকি, দেখি কি হয়। তবে বাংলাদেশের মানুষ ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে। ডিসেম্বর মাসকে ঘিরে বাংলাদেশের মানুষ ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে। আপনারা জানেন যে আমি প্রায় 7 থেকে 10 দিন আমি অনলাইনে সক্রিয় ছিলাম না, অনেকেরই ফোন রিসিভ করিনি, কিন্তু অনেকেই আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে বা মেসেজ লিখেছে, সেগুলো আমি শুয়ে শুয়ে দেখতাম। সেখানে আমি যা শুনলাম, যা দেখলাম, তাতে মনে হয় আওয়ামী লীগের জন্য পোয়া বড় হবে। কারণ এই দেশের মানুষ অস্থির হয়ে গেছে পরিবর্তনের জন্য। কারণ আপনি দেখেন যে অর্থনীতির কি অবস্থা। আপনি জানেন যে 10,000 লোকের চাকরি চলে গেছে এই গত 10 দিনে। মানে এটা অবিশ্বাস্য যে 10,000 মানুষের চাকরি চলে যাওয়া, নতুন চাকরি তো নাই, আবার 10,000 লোকের চাকরি চলে যায়, আরো হাস্যকর ব্যাপার। তবে একটা জিনিস আমি অপ্রাসঙ্গিকভাবে বলি, আমি একটা ক্লিপ পাঠিয়েছে একজন আমাকে, দেখলাম যে ডাস্টবিন শফিক আছে, তাকে ওই ডাক্তার আব্দুল নূর তুষার যেভাবে ধলাই করলো, মানে বেশ মজাই পেলাম আর কি। এরকম গজব বেজ্জতি, মানে আমি ওর জায়গায়, ডাস্টবিন শফিকের জায়গায় আমি হইলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতাম। কিন্তু আর তো লাজ নাই, লজ্জা নাই। ওরা যখন বললো, এইভাবে বললো যে আমার পাশে বসা লোকটা জবের বন্যা বয়ে দিবে, সে আবার দাঁত কেলে আসে, বলে হ্যাঁ হ্যাঁ বলেছি। মানে এতই বেহায়া, এতই বেলজ্জা, মানে এরা দেখেন, মানে এদের অপমান করতেছে, এদের বোধটুকুও নাই যারা অপমানিত হচ্ছে। এদের ভাই কি বলেন, মানে এদের আসলে আমরা, মানে আমি বুঝে উঠতো নাকি আপনি কিভাবে বেজ্জতি করবেন, পারবেন না তো। কারণ যার বৌদি নাই তার পাশে থেকে বলতেছে যে আমার এই পাশের লোকটা জবের বন্যা বসায় দিবে, ওই জব তো খুঁজে পেলাম না। সে আবার তর্কও করে, সে আবার তো মানে কিরকম বেহায়া, বেলাজ হলে এটা সম্ভব, এছাড়া এটা সম্ভব নয়। আবার ইদানিং আপনি দেখেছেন যে ভাস্কর্য নিয়ে মামুনুল হক যে ফতোয়া দিয়েছে, মার্শাল্লাহ আমরা দেখলাম। কেবল এর আগে বলছিল 1930-40-এর দশকে, মানে যখন খিলাফত প্রতিষ্ঠিত ছিল মুসলিম বিশ্বে, তখন বলেছিল সবকিছুই হারাম, মাইক হারাম, তারপরে বলল টেলিভিশন হারাম, তার রেডিও হারাম, তারপরে বললো টেলিভিশন হারাম, তারপরে বললো ছবি তোলা তো হারাম ছিলই। সব হারাম করতে করতে ভাস্কর্য তো হারামই। হঠাৎ করে কালকে দেখলাম আমাদের 501 নম্বর মৌলবী ফতোয়া দিয়েছে মাথা ছাড়া ভাস্কর্য আরাম। যাই অন্তত মাথা পর্যন্ত জায়েজ করছে, আশা করতেছি আগামীতে আর 2-4-6 মাস গেলে মাথা সহ ভাস্কর্য আরাম হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এই যে পরিবর্তনের আভাস, আমার মনে হয় জামাতেরও একবার ক্ষমতায় দেওয়া দরকার। যদি আমি কখনোই কল্পনা করি না জামাত বাংলাদেশে আসুক, কিন্তু আমরা দিয়ে একটু দেখতাম যে এদের ভণ্ডামির মাত্রা কত দূরে যাইতে পারে, আমাদের একটু দেখার জন্য প্রয়োজন ছিল। যেমন 2024-এর 5ই আগস্ট, যদিও আমাদের অনেক মূল্য দিতে হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের, আওয়ামী লীগকে মূল্য দিয়ে যেতেই হচ্ছে। প্রতিনিয়ত আওয়ামী লীগ যারা করে, ছাত্রলীগ, যুবলীগ যারা করে, তাদের জেলে ভরা হচ্ছে, জেলের ভেতরে মেরে ফেলা হচ্ছে, জেলের বাইরে মেরে ফেলা হচ্ছে। এমনকি শুধু ছাত্রলীগের পক্ষে দোকানে কথা বলায় নাকি, শুধুমাত্র কথা বলায় একজন কিশোরকে, যার বয়স 16 বছর হয় নাই, তাকে মেরে শহীদ মিনারে ঝুলিয়ে রেখেছিল।
কি ভয়ঙ্কর ব্যাপার। আপনি কল্পনা করতে পারেন, আমার মনে হয় 1972 সালে যদি এই রাজাকার আল বদর আল শামস বা খানাদারি বাহিনী সহ যাদের 93,000 যে ছেড়ে দেওয়া হয়েছে, এদের যদি কিছু কিছু ধরে ওই শহীদ মিনারগুলোতে ঝুলিয়ে রাখা হতো, আজকে মনে হয় ছাত্রলীগ বা আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের এইভাবে শহীদ মিনারে ঝোলানোর দুঃসাহস তারা দেখাতে পারতো না। অনেক সময় কিছু কিছু সময় ছাড় দেওয়া খুবই ক্ষতিকর, ভয়ঙ্কর ক্ষতিকর। গোকরা সাপকে আপনি ঘরে রেখে, যে গোকরা সাপ আপনাকে কেটেছে সেই গোকরা সাপকে আপনি ছেড়ে দিলেন এমনি এমনিতে, সে আবার আপনাকে সবল দিবে, তার আন্ডা বাচ্চা হবে, মোটামুটি প্রত্যেক শীতকালে মোটামুটি ছায়ের মধ্যে ডিম দিবে, দিয়ে ঘরের ভিতরে আপনার ঘরে পালবে না, আপনার বাসার আশেপাশে ঢুকবে। সেগুলোর জন্য আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, খুবই বেদনাদায়ক। আমি এমনি মানসিকভাবে খুব পর্যদুস্ত, শারীরিকভাবেও, কিন্তু এই বিশেষ করে এই দৃশ্যটা এমন নয় যে এটা শুধুমাত্র ছাত্রলীগের বলে আমি তার পক্ষ নিলাম, তা নয়। কোনো মানুষকে এভাবে মেরে ঝুলিয়ে রেখে সবচেয়ে বেদনাদায়ক হচ্ছে যে বাংলাদেশের পুলিশ প্রশাসন সার্টিফিকেট দিয়েছে এটা নাকি আত্মহত্যা। মানে কারো আর কোনো খায় দেয় কাম নাই, শহীদ মিনারে গিয়ে ঝুলতে যাব, আর কোনো জায়গা পাইল না। তো মুক্তিযুদ্ধের যারা বিরোধী, ভাষা আন্দোলনের বিরোধী, তাদের সাথে তো শহীদ মিনারের একটা বিরোধিতা আছেই, ছিল, আছে এবং ওদের ভবিষ্যতে থাকবে। তাই তারা এই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোকে, সেটা ছাত্রলীগ করুক, ছাত্রদল করুক, বা মুক্তিযুদ্ধের পক্ষে যারা ছাত্রলীগ, যুবলীগ যাই করুক, যে কোনো, এমনকি আপনি দেখবেন বিএনপির ভিতরে যারা মুক্তিযুদ্ধের পক্ষের, তারাও কিন্তু শান্তিতে নাই। তাদের কিন্তু সবগুলোকে সাইড করে দেওয়া হয়েছে, সবগুলো। আপনি বিএনপিকে তো, বিএনপির ভিতরে 5% 10% হলেও তো মুক্তিযুদ্ধের পক্ষে আছে, দেখবেন তাদের কোনো সক্রিয়তা নাই। তার সর্বশেষ প্রমাণ ব্যারিস্টার রুমিন ফারানা, সে কিন্তু সারাদিনই বঙ্গবন্ধুকে গালি দিত, সংসদে বসে শেখ হাসিনাকে গালি দিত, শুধু একটু মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার কারণেই তাকে দেখেন দল তাকে তালাক দিয়ে দিয়েছে। উনিও মোটামুটি বিএনপিকে বাইন, ব্যারিস্টার রুমিন ফারানাও বিএনপিকে বাইন তালাক দিয়ে মৌলবীদের হারিয়ে, আমার সবচেয়ে ভালো লেগেছে রুমিন ফারানা রাজনৈতিক দর্শনের সাথে আমার দ্বিমত রয়েছে, কোনো সন্দেহ নেই এবং থাকবে। কিন্তু রুমিন ফারানা ওইখানে কিন্তু একই সাথে বিএনপি, একই সাথে এই মৌলবাদী শক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করে তিনি চলে এসেছেন। তার মানে কি, আওয়ামী লীগের ভিতরে আপনি দেখেন সবাই ধরে নিয়েছিল বিএনপির ভিতরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হবে ফজলুর রহমান, অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর, অনেকেই মনে করে নিয়েছিল, বা কেউ মনে, অথচ তিনি কিন্তু তার চেয়ে বড় পদ, মুক্তিযুদ্ধ তো প্রতিমন্ত্রী পদ, তিনি ক্যাবিনেট মিনিস্টার হওয়ার যোগ্য, যেহেতু তিনি তার দলের চেয়ারম্যানের উপদেষ্টা ছিলেন, কিন্তু তাকে দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? সারাদিন বঙ্গবন্ধুর অবশ্য সমালোচনা করে না, আওয়ামী লীগ শেখ হাসিনাকে সারাদিন গালি দেয়, তারপরেও কিন্তু তাকে কোনো মন্ত্রিত্ব দেওয়া হয় নাই এবং দিবেও না। কারণ কি? কারণ হলো যে বিএনপির ভিতরে যারা মুক্তিযুদ্ধের পক্ষে, তাদেরকে তারা বরদাস্ত করতে পারে না। তাহলে যারা ছাত্রলীগ করে, যারা যুবলীগ করে, কৃষক লীগ করে, বাংলাদেশ আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, যাই এই ধরনের মুক্তিযুদ্ধের পক্ষে, তাদেরকে সহ্য করতে পারবে? পারবে না। তার জন্য এই ঘটনাগুলো ঘটতেছে। তবে আপনাকে বলে দেই, রক্ত কখনো বৃথা যায় না, যায়নি, যাবেও না। এই যে আপনি রুদ্ধতার বৈঠকের কথা বললেন, আমার ধারণা সেখানে ওই ডিসেম্বরকে কেন্দ্র করে কথা হচ্ছে এবং হতে থাকবে। আমরা জানি না যে সর্বশেষ কি ঘটবে, তো আমরা বুঝতে পারি যে একটা পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তন হওয়া উচিত। বাংলাদেশের সাধারণ মানুষ, আমি বললাম তো, এই 10 দিনে আমার কাছে যে সমস্ত ভয়েস, আমার এই কি বলে ফিল আপ হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে, মানে এত মানুষ ভয়েস মেসেজ পাঠিয়েছে। কারণ আমার ডাক্তার নিষেধ করেছে, ফোনও রিসিভ করতে না করছে। মানে সোজা কথা, আপনারও ফোন আমি ধরি নেই, জানেন, রাশেদ ভাইয়ের ফোন ধরি নাই, আপনার ফোন ধরি নাই। আপনারা হয়তো ভাবছেন যে, জানি আপনারা রাগ করেন, আপনারা বুঝতে পারছেন যে সামথিং ইজ রং, কিন্তু যারা আমাকে কাছে থেকে জানে না, তারা হয়তো ভুল বুঝেছে, তাদের সাথে তারা বলছে ফোন কেন রিসিভ করে না। আমাকে ফোন ধরাই নিষেধ আমার। মানে এই যে কথা বলতেছি, শরীর গরম হয়ে যাচ্ছে। আজকেও আমি বাদ দিতে চেয়েছিলাম, যে কিন্তু পরে দেখি না, শরীরে আমাকে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়েছে, তারপরে এই যে কথা বলতেছি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এখন ইভেনকে সাইফুল বাতন টিটোর লাইভ আমাকে ক্যান্সেল করতে হয়েছে, আমার নিজের লাইভ ক্যান্সেল করতে হয়েছে। আমি আপনাকে বলি, রুদ্ধতার বৈঠকের ভিতরে সবচেয়ে বেশি প্রসঙ্গ যেটা নিয়ে দুষ্ট লোকেরা বলতেছে, আলোচনা হয়েছে, বাংলাদেশে মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইউনূস সরকার যা পারেনি। ইউনূস সরকারকে 13টি নাকি 19টি সেক্টরে স্পট দিয়েছিল, যারা সেখানে জঙ্গিবাদ, মৌলবাদ চর্চা করে, সন্ত্রাসী ট্রেনিং নেয়। সেই বিষয়গুলো নিয়েই তারেক রহমানের সাথে কথা হয়েছে এবং এগুলো তাকে বাস্তবায়ন করতেই হবে। উনি ওই যে 10 ট্রাক মামলায় মনে করেছিল যে ওটা ছাড় পেয়ে গিয়েছিলাম, এইবার তা পাবে না। ভারত, আমি বলেছি তো, ভারত তার কৌশল, ভারত সুকৌশলে আগায়, ভারত ধীরে ধীরে আগায়। এটা তার জন্য এটা এটা একদিকে প্রবলেম, অন্যদিকে এটার আবার একটা মজা আছে। কারণ আপনি যখন একটু সময় নেবেন, অর্থাৎ আপনি জানেন যে শেখ ফরিদ আপনার সাথে প্রতারণা করবে, তো আপনি শেখ ফরিদকে একটু সুযোগ দিলেন, দেখি শেখ ফরিদ কি করে। এটা দেখার জন্য অনেক সময় মানুষের সামনে প্রকাশ করার সুযোগ দেওয়া উচিত। সম্ভবত ভারত এই কাজগুলো করতে। আর ভারতের হাতে জ্বালানি অস্ত্র,
খাদ্য রপ্তানি, শিল্পের কাঁচামাল, এই তিনটা অস্ত্র ভারতের সাথে আপনি আপনি এই 1 থেকে 1.5 কোটি যে অনুপ্রবেশকারী ভারতে রয়েছে, এটাকে না হয় আপনার স্বীকার করলেন, সীমান্তে পাহারা দিবেন, অবশ্য বার্মাতে পাহারা দিবেন না, বার্মা থেকে যত আসে আসুক, কোনো সমস্যা নেই, প্রয়োজনে পাসপোর্ট সহ দিবেন, প্রয়োজনে এদের কাছে মা বোন, এই দেশের বিএনপি জামাত হেফাজত রোহিঙ্গাদের কাছে মা বোন বিয়ে দিবে বা তাদেরটা বিয়ে, কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশের যারা ভারতে ঢুকে পড়ে আছে তাদের ঢুকতে দিবে না, না দিলেও কিন্তু তেল, ডিজেল, এই জ্বালানি, কাঁচামাল এবং খাদ্য, এইগুলো যদি রপ্তানি বন্ধ করে দেয় ভারতে, যেটা মনে আছে আপনার, যে কারণে আপনার চ্যানেলই ব্যান হয়ে গেছিল, যেটা আমি বলেছিলাম যে ভারতের আসল অস্ত্র হচ্ছে ফুড চ্যানেল বন্ধ করে দেওয়া, এটা যদি বন্ধ করে দেয় তাহলে তারেক রহমান কেন, কোন রহমানের পক্ষে বাংলাদেশ পরিচালনা করার সময় ভাবির পোলারা যতই চেঁচামেচি ঘেঁচাঘেঁচি ফেঁচামেচি করুক, কোনো কাজ হবে না আমার ভাবির পোলা। কোথায় এখন ইলিয়াস, কোথায় সেই পাকি নিজে যে বলে যে তার রক্তের পজিটিভ পি পজিটিভ, কোথায় এখন সেই কি ইন্ডিয়া বয়কটে আন্দোলনের জনক কি কি পিনাকি ভট্ট, সে হচ্ছে আমাদের রাশেদ ভাইয়ের প্রতিবেশী, সে প্যানিক ভট্ট এখন কোথায়, কোথায় এখন আমার ভাবির ছেলে, কোথায় এখন এই হাদি মাদি গাদির যারা চেলা চামুন্ডু, কোথায় এখন ওই ভিপি নুরা, কোথায় এখন, তো সে মন্ত্রী, এখন বলুক না ইন্ডিয়া বয়কট, কোথায় এখন আমতারেক গালফুল আমতারেক, কেন তারা ইন্ডিয়া বয়কট আন্দোলন করে না এখন, এখন কেন ইন্ডিয়ার কাছে জ্বালানি চায় 2 লাখ টন, কেন?